Hello everyone, welcome to another video of Let's Love Literature. আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। বর্ধমান ইউনিভার্সিটির নতুন যে মেজর 2023 সাল থেকে শুরু হয়েছে যে নতুন ক্লাস, সেই মেজরের একটা সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সিলেবাস দিয়েছে রাইটার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ, সেই টপিক নিয়েই আজকে আমাদের ডিসকাশন চলবে। তো তোমরা অলরেডি জানো যে তোমাদের পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা পোস্টপোন হয়ে গেছে। আহ, এটা কিন্তু মনে রাখবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা পোস্টপোন হয়েছে, ক্যান্সেল হয়নি। ক্যান্সেল আলাদা, পোস্টপোন আলাদা, মানে আপাতত স্থগিত রাখা হয়েছে ভোট প্রক্রিয়ার জন্য। তারপর তোমাদের পরীক্ষাগুলো যেমন নিয়মে হয়, ভোটের পরে তোমাদের ইউনিভার্সিটি নিশ্চয়ই ডেট দেবে, সেই ডেট অনুযায়ী তোমাদের ক্লাসগুলো আবার শুরু হয়ে যাবে। বর্ধমান ইউনিভার্সিটির ইংলিশ মেজরে ভর্তি হয়ে তোমরা নিশ্চয়ই তোমাদের নিজের নিজের টিচার্সদের কাছে তোমরা তোমাদের ক্লাস করছো। এরপরেও আমি, যেহেতু একেবারে ইউটিউবে নতুন চ্যানেল, তাই আমি তোমাদের সিলেবাস অনুযায়ী, বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আপলোড করতে শুরু করেছি। এবার ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেল অ্যানালিসিস করার চেষ্টা করব। তোমাদের প্রয়োজন অনুযায়ী কোন কোন চ্যাপ্টার আরো ডিটেল অ্যানালিসিস করলে ভালো হয় সেগুলো তোমরা আমাকে জানিও। সেই কমেন্ট বক্সে জানিও, বা নিচে দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে জানাতে পারো। তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন পড়ে তোমরা আমাকে, আমার কাছে এখানে পারচেস করে নিতে পারো, বা বর্ধমানে আমাদের যে সেন্টার আছে সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারো। অফলাইন বা অনলাইন দুরকম ক্লাসই আছে, যদি প্রয়োজন পড়ে। তো আজকের টপিক নিয়ে আমরা একটু ডিসকাশনে চলে যাই। তো আজকের টপিকে দেখো, রাইটার্স টু দ্য সি কে লিখছেন? জন মেলিংটন সিঞ্জ। মানে জে.এম. সিঞ্জ, আমরা যে নামটা জানলাম, সেই জে.এম. সিঞ্জের ফুল নেম কি ছিল? জে.এম. সিঞ্জের ফুল নেম ছিল জন মেলিংটন সিঞ্জ। উনি কোথায় জন্মেছিলেন? 16 এপ্রিল 1871 সালে ডাবলিন, আয়ারল্যান্ডের একটা শহর আছে ডাবলিন বলে, সেখানে জন্মেছিলেন। উনি একজন আইরিশ ড্রামাটিস্ট ছিলেন। তো ওনার সব থেকে অনেক যে নাটক আছে, সেই নাটকগুলোর মধ্যে সব থেকে ফেমাস নাটকগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এবার তিনি বিলং করতেন একটা প্রোটেস্ট্যান্ট ফ্যামিলিতে। প্রোটেস্ট্যান্ট ফ্যামিলি কারা? মানে প্রোটেস্ট্যান্ট ফ্যামিলি বলতে সেই সমস্ত ফ্যামিলিগুলো যারা আর কি তোমার পোপের এগেনস্টে, অর্থাৎ যে সমস্ত মানুষগুলো তোমার খ্রিস্টিয়ানিটির এগেনস্টে যেত, ক্যাথলিকদের এগেনস্টে ছিল, তাদেরকে প্রোটেস্ট্যান্ট বলা হয়। তো উনি সেরকম একটা প্রোটেস্ট্যান্ট ফ্যামিলিতে ওনার জন্ম হয়েছিল। তো উনি শুধু একা ছিলেন না, উনি ছিলেন ওনার পরিবারের 5 জন সদস্যের মধ্যে একজন, ইয়াংগেস্ট চাইল্ড অফ 5th চিলড্রেন। মানে ওনার বাবা মায়ের 5 জন সন্তান ছিল, তার মধ্যে উনি ছিলেন ইয়াংগেস্ট, সব থেকে ছোট। তো 1872 সালে ওনার বাবা মারা যায়, এবং ওনার মায়ের ওপর পুরোটাই দায়িত্ব পড়ে যায় কি না, ছেলেদেরকে মানুষ করার পিছনে। তো ওনার মা আবার উল্টো দিকে ছিলেন ডিপলি রিলিজিয়াস একজন ওম্যান। একটা প্রোটেস্ট্যান্ট ফ্যামিলিতে জন্মাচ্ছেন, মা ছিল ডিপলি রিলিজিয়াস, বুঝতেই পারছো ব্যাপারটা পুরো কন্ট্রাস্টিং হয়ে যাচ্ছে, অপোজিট একটা বিষয় হয়ে যাচ্ছে। তো এবার একটা ওনাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করা হয়েছিল পরের দিকে। তো যেহেতু ওনার একটা সিরিয়াস হেলথ ইস্যু ছিল, সেই সিরিয়াস হেলথ ইস্যুর কারণে ওনার পড়াশোনাটা আর করা হয়ে ওঠেনি স্কুলের মধ্যে, কারণ উনি রেগুলারিটি মেনটেন করতে পারতেন না, কারণ ওনার অ্যাটেন্ডেন্স ইস্যু এসে যেত না। তো উনি অ্যাটেন্ডেন্স দিতে পারতেন না, স্কুলে যেতে পারতেন না, কারণ ওনার একটা সিরিয়াস হেলথ ইস্যু ছিল। তাই ওনার মা কি করলেন না, বাড়িতে একটা প্রাইভেট টিউটর রেখে দিলেন, হায়ার করলেন, এবং ওকে বাড়িতেই পড়াশোনা করাতে লাগলেন। তো তারপর ওনার যে ডিগ্রিগুলো, উনি প্রথম তার ডিগ্রি অর্জন করেছিলেন ট্রিনিটি কলেজ থেকে। ডাবলিনের একটা ট্রিনিটি কলেজ আছে, ডিসেম্বর মাসে 1892 সালে উনি প্রথম ওনার ডিগ্রি অর্জন করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে, এই যে আমাদের জে.এম. সিঞ্জ, ইনি প্রথম জীবনে চেয়েছিলেন একজন মিউজিশিয়ান হতে, এবং রয়্যাল আইরিশ একাডেমি অফ মিউজিক থেকে উনি একটা স্কলারশিপ পেয়েছিলেন ওনার ফার্দার স্টাডিজ এর জন্য। এবার এই যে সময়টা 1892 সাল নাগাদ উনি কি করলেন না, উনি পোয়েট্রি লেখা শুরু করেছিলেন। পোয়েট্রির প্রতি ওনার একটা ভীষণ ঝোঁক চাপতে লাগলো। তো উনি ওনার মায়ের কাছে বাস করতেন 1893 সাল পর্যন্ত, ওনার মায়ের বাড়িতেই ছিলেন। তারপর তিনি কি করলেন, ওনার আরো ফার্দার পড়াশোনার জন্য, স্টার মিউজিক নিয়ে পড়াশোনা করার জন্য উনি জার্মানি চলে গিয়েছিলেন। তো জার্মানিতে গিয়ে উনি ওনার পড়াশোনাটা আরো কন্টিনিউ করতে লাগলেন। কিন্তু ওনার একটা স্টেজ ফোবিয়া ছিল, মানে পাবলিকের সামনে উনি পারফর্ম করতে ভয় পেতেন, ভীষণ ভীতু ছিলেন যে পাবলিকের সামনে আমি যাব, আমি যদি মানে না পারি, একটা নার্ভাসনেস, এই নার্ভাসনেসের কারণে উনি ফেল হলেন বারবার। এবার কি হলো, উনি যখন ফেল হলেন ওনার কনফিডেন্স পুরো একদম ডাউন হয়ে গেল। তো উনি স্টপড প্র্যাকটিসিং মিউজিক, আর মিউজিক ছেড়ে দিলেন, বললেন আমার দ্বারা আর হবে না।
তো তারপর 1894 সালে তিনি প্যারিস চলে গিয়েছিলেন। মনে থাকবে, 1894 সালে উনি প্যারিস চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি কবিতা লেখা শুরু করলেন এবং তার যে লিটারারি ক্রিটিসিজম সেসব তিনি শুরু করেছিলেন। ইন 1895 হি স্টার্টেড লার্নিং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ইন ইটালি। উনি ইটালিতেও গিয়েছিলেন এবং সেখান থেকে উনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছিলেন, মানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। ওখানে ওনার সাথে একটা মহিলার মিট হয় যার নাম ছিল চেরি ম্যাথসন হয়, এবং কি হয় না, ওনার ভালো লেগে যায় প্রথম দেখাতেই, চেরি ম্যাথসনকে ওনার খুব ভালো লেগে যায় আর প্রথম দেখাতেই প্রেম হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই চেরি যে ম্যাথসন ছিলেন উনিও একটা প্রোটেস্ট্যান্ট ফ্যামিলিতে বিলং করতেন। কিন্তু ঘটনাক্রমে চেরি ম্যাথসন কি করে, 1896 সালে আমাদের জেমস সিঞ্জকে রিজেক্ট করেন যে না, আমি বিয়ে করতে পারবো না। এরপর 1896 সালে ওনার সাথে মিট হয় একজন বিখ্যাত রাইটারের, ইংলিশ লিটারেচারে একজন দিগ্গজ রাইটার ছিলেন তিনি। তো ওনার নাম ছিল W.B. ইয়েটস। তো প্যারিসের একটা হোটেলে, যে হোটেলের নাম ছিল হোটেল কর্নেইল, প্যারিসেই সেই হোটেলটা অবস্থিত। ডিসেম্বর মাসে ওনার সাথে মিট হয়। W.B. ইয়েটস ওনাকে দেখার পর ওনাকে অ্যাডভাইস দিয়েছিল যে চলো, তুমি এই প্যারিসে থেকে কিছু করতে পারবে না, তুমি প্যারিস ছেড়ে দাও, তুমি প্যারিস ছেড়ে চলে যাও, তুমি একটা জায়গার নাম বলছি, সেই জায়গায় তুমি পৌঁছাও। সেই জায়গার নাম হচ্ছে অ্যারান আইল্যান্ড, যেটা ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ডের একদম পশ্চিম কূলবর্তী একটা দ্বীপপুঞ্জ। সেই আয়ারল্যান্ডে তুমি ফিরে যাও এবং সেখানে গিয়ে তোমার লিটারারি যে তোমার কেরিয়ার সেটাকে তুমি পার্সু করা শুরু করো। তো তুমি সেখানে গিয়ে তোমার কেরিয়ারটাকে গড়তে থাকো। তো সিঞ্জ কি করলো, পরের বছর 1898-এ 1898 সালে চলে গেলেন সেই অ্যারান আইল্যান্ডে, আইল্যান্ডের ওয়েস্ট কোস্টে অবস্থিত। সেই ওয়েস্ট কোস্টে তিনি চলে গেলেন। ওখানে গিয়ে ওখানকার যে সমস্ত লোকাল মানুষজন আছে সেই সমস্ত লোকাল মানুষজনের সাথে উনি দেখা করতে লাগলেন। হ্যাঁ, তাদের কাছ থেকে তাদের যে রিয়েল লাইফ স্টোরিগুলো, সেই স্টোরিগুলো উনি শুনতে লাগলেন। তো সেই স্টোরি শুনে তিনি প্রচন্ড ইনফ্লুয়েন্স হয়েছিলেন ওখানকার মানুষদের স্টোরিগুলো শুনে শুনে। ঠিক আছে, কারণ ওনার স্টোরিগুলো মানে খুব ভালো লাগতো ওনাদের, মানে ওই যে ওয়েস্ট কোস্টের যে মানুষদের যে লাইফ স্ট্রাগল গুলো, সেগুলো ওনার খুব ভালো লাগতো। সেই কারণে উনি কি করতেন না, ওনার ওদের যে স্টোরিগুলো সেগুলোকে ওনার নিজের লেখার মধ্যে তিনি ইনক্লুড করতে লাগলেন এবং সেখান থেকে বিখ্যাত বিখ্যাত যে সমস্ত রাইটিং গুলো, সেই রাইটিং গুলোর জন্ম নিল। তো তিনি ওখানে রাইটিং লেখা শুরু করেছিলেন 1901 সালে, 1901। ওখানে তিনি যখন গিয়েছিলেন, ওখানে কিছু ফেমাস নাটক ওনার, সেগুলো তিনি লিখেছিলেন। হোয়েন দ্য মুন হ্যাজ সেট, ওখান ওখান থেকেই তিনি লিখেছিলেন। মানে এই স্টোরিটা একটা ইয়াং, একটা ল্যান্ড ওনিং একজন অ্যাথেইস্টের সম্পর্কে। অ্যাথেইস্ট মানে কি বলতো, যারা আর কি ঠাকুর বাকুরে বিশ্বাস রাখে না, যাদের আর কি, যাদের নাস্তিক বলা হয় তাদেরকে। সে একজন ইয়াং অ্যাথেইস্টের গল্প উনি লিখেছিলেন। একজন ল্যান্ড ওনার, মানে উনি একজন ল্যান্ড ওনার ছিলেন, অর্থাৎ জমিদার ছিলেন। তিনি আবার প্রেমে পড়েছিলেন একজন মহিলার, যে মহিলা একজন নান ছিল। নান মানে সন্ন্যাসিনী, বুঝতেই পারছো। একজন সন্ন্যাসিনীর প্রেমে পড়ছে কে, একজন অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে কি বললাম এইমাত্র, নাস্তিক। তো নাস্তিক প্রেমে পড়ছে, এরকম একটা গল্প তিনি লিখেছিলেন, হোয়েন দ্য মুন হ্যাজ সেট। তো সেখান থেকে জেমস সিঞ্জ তার লেখা শুরু করেছিলেন। সিঞ্জ স্টার্টেড হিজ, আবার মায়ের বাড়িতে তিনি ফিরে এসেছিলেন। ওনার মা উইকলোতে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন, সেখানে তিনি ফিরে এসেছিলেন। ওখানে ফিরে উনি 3টে বিখ্যাত বিখ্যাত ওনার জীবনের লেখা তিনি লিখেছিলেন। সেগুলো কি, রাইডার্স টু দ্য সি, দ্য শ্যাডো অফ দ্য গ্লেম আর দ্য টিঙ্কার্স ওয়েডিং। মনে থাকবে, 1903 সালে এগুলো তিনি লিখেছিলেন। এরপর জেমস সিঞ্জ ডিপলি অ্যাফেক্টেড উইথ লিম্ফোমা। ওনার একটা রোগ হয়েছিল, সেই রোগটার নাম ছিল লিম্ফোমা, যেটা তার জীবনে না ব্যাপক মানে প্রভাব ফেলেছিল। এই লিম্ফোমা হওয়ার ফলে জেমস সিঞ্জ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই লিম্ফোমাতেই ওনার জীবন শেষ হয়ে যায়। উনি মারা যান 24শে মার্চ 1909 সালে। এই ছিল জেমস সিঞ্জের ছোট্ট বায়োগ্রাফি। তো চলো দেখা যাক। রাইডার্স টু দ্য সি একটা ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে মানে কি বলতো, মানে একাঙ্ক নাটক। নাটক তো বেসিক্যালি 5th অ্যাক্টের হয়, কিন্তু এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। এখানে একটা ব্যাপার আছে। ওয়ান অ্যাক্ট প্লে, যে গ্রিক ট্র্যাডিশন অনুযায়ী 3 ইউনিটিস মেনটেন করতে হয়।
তো যেহেতু নাটক প্রথম গ্রিসেই পারফর্ম হতো, তো সেখানে 3 ইউনিটিস মেনটেন করতে হয়, মানে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, তবে তাকে একটা আইডিয়াল একটা ড্রামা বা প্লে নাটক বলা চলে। ইউনিটি অফ টাইম মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, ইউনিটি অফ প্লেস মানে একই জায়গার মধ্যে ঘটনাটা ঘটবে। অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন মানে হচ্ছে যে ঘটনাটার বিষয়বস্তু একটাই সাবজেক্ট ম্যাটারকে নিয়ে চলে, সেইগুলোকে ইউনিটি অফ অ্যাকশন বলে। তাহলে এই 3 ইউনিটিস মেনটেন করছে কিনা এই নাটকটা আমরা পরের দিকে আরো বিশ্লেষণ করব, যে এই নাটকটা 3 ইউনিটিস মেনটেন করেছে কিনা। আমরা যখন ডিটেল প্রত্যেকটা ক্লাস আপলোড করা শুরু করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো। এই নাটকটা প্রথম পাবলিশ হয়েছিল ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 1904 সালে। মনে থাকবে তাহলে সাবজেক্টের অ্যান্টাগনিস্টকে মানে ভিলেন, এই যে আমাদের নাটকটা আজকে পড়ছি, এই নাটকের ভিলেন হচ্ছে সমুদ্র, সি। এর সাবজেক্ট ম্যাটার কি ছিল? এর সাবজেক্ট ম্যাটার ছিল, মনে রাখবে, থিম, সাফারিং, সুপারস্টিশন, খ্রিশ্চিয়ানিটি, পেগানিজম। এই টপিকগুলোর ওপরে আমাদের এই পুরো নাটকটা চলছে। এবার এই যে নাটকটা, আজকের যে প্লেটা, এর সিনগুলো আর এই যে রাইডার্স টু দ্য সি, সেগুলো শুরু হয়েছিল কোথায়? ইনিসম্যান বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের জেমস সিন ছিলেন। তো জেমস সিন যে ওখানে থাকাকালীন একটা ঘটনা ঘটে, কি হয়, একটা বডি, একটা লোকের বডি পুরো ভেসে এসেছিল সমুদ্র তীরে। তো সেই সমুদ্র তীরে ভেসে আসার পর মানুষের মধ্যে প্রচন্ড জটলা বাঁধে, এবং সবাই বলে যে এটা কার কার বডি, কার বডি। কিন্তু লোকটার মধ্যে এমন পিকিউলিয়ার একটা ড্রেস ছিল, যেটা দেখে বোঝা যায় যে লোকটা একজন আইরিশ ছিল। সেখান থেকে উনি ওনার সাবজেক্ট ম্যাটার পান এই মানে নাটকটার। এবং এই গল্পের নাটকের যে ক্যারেক্টার গুলো আছে, সেগুলো নিয়ে চলো একটু বিশ্লেষণ করে নিই। জেনে নেওয়া যাক ক্যারেক্টার গুলো সম্পর্কে। ক্যারেক্টার কারা কারা আছে এই গল্পে? খুব কম ক্যারেক্টার আছে। যেমন প্রথম সব থেকে ইম্পর্টেন্ট গল্পের হিরোইন বলতে পারো, গল্পের সব থেকে প্রোটাগনিস্ট, সেন্ট্রাল প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট কথাটা মানে কি? কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মরিয়া নামের একটা মহিলা। মরিয়া কে ছিল? মরিয়া ছিল একজন বয়স্ক মহিলা, যে মহিলার 8টা সন্তান, যার মধ্যে 2টো মেয়ে, 6টা পুত্র সন্তান। এই মরিয়া বাস করে এই অ্যারান আইল্যান্ডেরই একটা দ্বীপে। তো সেখানে থেকে এই মরিয়ার কপাল মরিয়াকে নিয়ে খেলা করে। মানে মরিয়ার কপাল সত্যিই খুব খারাপ। তোমরা মরিয়ার রিয়েলাইজেশন দেখে তোমরা গল্প পড়ে বুঝতে পারবে যে মরিয়ার সত্যি কপাল কতটা খারাপ হলে মানুষের এভাবে যেতে পারে। তো মরিয়ার স্বামী, মরিয়ার শ্বশুর, মরিয়ার 6জন ছেলে সবাই সমুদ্রে ডুবে মারা গেছে, কেউ আর অবশিষ্ট নেই। লাস্ট আমাদের যখন গল্পটা শুরু হচ্ছে, তখন একজন ওনার যে ছেলে মাইকেলও সমুদ্রে ডুবে গেছে। সে সমুদ্রে ডুবে যাওয়া আহ, খবর পেয়ে মরিয়া অসুস্থ, স্লিপলেস নাইট কাটছে, ঘুমোতে পারছে না, বিছানায় ছটফট করছে। এই অবস্থায় দেখবে গল্পটা শুরু হয়ে যাচ্ছে। তো মরিয়ার গল্প আমরা সামারিতে জেনে নেব। তো ওনার যে ছোট ছেলে বার্টলে, বার্টলে আবার চাইছে কি, ওনার একটা মানে ওর একটা ছোট ঘোড়া আছে, যে ঘোড়াটাকে একটা হাটে বেচে দিতে চাইছে। তার মা তাকে বাধা দিচ্ছে, না যেতে দেবো না, সমুদ্র পেরিয়ে তোকে, আমার ভাগ্য আর খারাপ হওয়ার কিছু নেই, অনেক খারাপ ভাগ্য আমি সহ্য করেছি, তোকে যেতে দেবো না। কিন্তু বার্টলে বলে, না, এই সংসারে অভাব এত, আমি যদি না বিক্রি করি তাহলে কিভাবে আমার চলবে। এই করে মাকে বাধা দিয়ে সে বেরিয়ে যায়। তো মরিয়া মরিয়া ছেলেকে আটকাতে পারে না, এবং শেষ পর্যন্ত তার মানে কপাল সত্যিই খারাপ হয়। আর একটা যে ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ক্যাথলিন। ক্যাথলিন হচ্ছে বড় মেয়ে, মরিয়ার বড় মেয়ে। মরিয়া বড় মেয়েকে আমরা দেখতে পাবো যে রান্না বান্না করছে। আর মরিয়ার ছোট মেয়ে হচ্ছে নোরা। ক্যারেক্টার গুলো তোমরা বুঝতে পারছো। ক্যাথলিন বাড়িতে বসে আছে, নোরা আসছে। নোরা একটা পুরো মানে একটা সেই জামা কাপড়ের বান্ডেল নিয়ে আসছে। বান্ডেল নিয়ে এসে বলছে, দিদি দেখ তো এখানে মানে মাইকেলের কোনো জামা কাপড় আছে কিনা, তুই দেখ দেখি একবার। তো ওকে দেওয়া হয়েছে জামা কাপড়গুলো। মাইকেল অর্থাৎ ওর দাদা, যে সমুদ্রে গেছিল এবং হারিয়ে যাওয়ার যা প্রবল সম্ভাবনা ছিল। তো এই ছিল ক্যারেক্টার গুলো। আর ছোট ছেলে ছিল বার্টলে। এছাড়াও কটা মাইনর ক্যারেক্টার আছে যাদেরকে অন স্টেজ দেখা যায়নি, যেমন ওই যে প্রিস্টের কথা বলা হচ্ছে, যে ফাদার আর কি চার্চের, তাকে একদম অন স্টেজ দেখানো হয়নি। এই ছিল গল্পের ক্যারেক্টার গুলো। তো চলো এবার সামারিটা একটু জেনে নেওয়া যাক গল্প। তো গল্প শুরু হচ্ছে রাইডার্স টু দ্য সির অ্যারান আইল্যান্ডে। নোরা, যে ছোট মেয়ে মরিয়ার, সে কি করছে, একটা কাপড়ের বান্ডেল নিয়ে আসছে এবং তার বড় বোন ক্যাথলিনকে বলছে যে, দেখ তো দিদি, এগুলো মাইকেলের কাপড় কিনা আমাদের দাদার।
প্রিস্ট আমাদের বলল যে একটা মানুষ মরে গেছে, তার কাপড় জামাগুলো খুঁজে পাওয়া গেছে, তো দেখো এগুলো তোমাদের মাইকেলের কিনা। তো ক্যাথরিন তাকে বলে যে এখন চুপ কর, মা জানতে পেরে যাবে। মা এমনিই দুঃখে আছে, কারণ মাইকেলকে 1 সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইকেল ফিরে আসবে কিনা সেই সন্দেহ আছে, এবং মাইকেল হয়তো মারাই গেছে, এবং জানে মৌরিয়া সেটা, যে মাইকেল মারা গেছে। তাই তারা কি করলো, তাদের এই যে কাপড় জামার বান্ডেলটা সেটাকে তখন লুকিয়ে রেখে দিল একটা জায়গার মধ্যে, যে আপাতত এখানে থাক, আমরা পরে দেখব। মৌরিয়া এদিকে ব্যস্ত হয়ে পড়েছে প্ল্যানিং করতে, যে মাইকেলের শেষকৃত্য অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে করবে। তার দুঃখ, তার কান্না, প্রচণ্ডভাবে তার বুক ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু সে প্ল্যান করছে যে না, শেষ পর্যন্ত আমার যে সন্তান, আমার যে সন্তান হারিয়ে গেছে, মরে গেছে মাইকেল, তার আমি শেষকৃত্যটা খুব জাঁকজমকের সাথে করব। সে একটা সাদা রঙের বোর্ড আনিয়েছে, হোয়াইট বোর্ড, যেটা দিয়ে আর কি কফিন বানাবে। সেই কফিন বানানোর বোর্ডটা নিয়ে সে নাড়াঘাটা করছে। সে বলছে যে এটা দিয়ে শেষে একটা ফাইন কফিন বানাবো। যেমন খ্রিশ্চিয়ানিটিতে কী হয়, খ্রিশ্চিয়ানিটিতে যারা মারা যায় তাদের জন্য কফিন বানানো হয়। যেমন হিন্দুইজমে কি হয়, দাহ করা হয়। যেমন মুসলিমদের কি হয়, কবর দেওয়া হয়। তেমন খ্রিশ্চানিটিতেও কবর দেওয়া হয়, কিন্তু ডেড বডিটাকে একটা কফিনের মধ্যে বন্দি করে। তো মরিয়া চাইছে তার ছেলের যে কফিনটা, সেই কফিনটা খুব সুন্দর হোক। সাদা রঙের একটা বোর্ড আনিয়েছে, এবং তার যে বেঁচে থাকা একমাত্র সন্তান, পুরুষ সন্তান, যেটা পুত্র সন্তান, তো বাটলে তার সাথে এবং 2 মেয়ে নোরা এবং ক্যাথলিনের সাথে আলোচনা করছে যে কিভাবে আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়াটা করব মাইকেলের, তোরা বল, প্ল্যানিং করছে। তো সেই সময় বাটলে জানায় যে আমি যাব, আমার একটা ঘোড়া আছে, সেই ঘোড়াটা বিক্রি করতে যাব গ্যালওয়ে ফেয়ারে। গ্যালওয়ে হচ্ছে তোমার অ্যারান আইল্যান্ড থেকে, দেখো ছবিতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা, যে এই ছিল অ্যারান আইল্যান্ড, আর এখান থেকে দেখো যাচ্ছে গ্যালওয়েতে। এটাও যেতে হয় কিন্তু সমুদ্র ধরে, যে ওখানে অনেক দাম পাওয়া যাবে আমার ঘোড়াগুলোর। তো ঘোড়া নিয়ে যাই, ঘোড়াটাকে ওখানে বিক্রি করে আসি, কারণ নোরা ক্যাথলিন ভাবছে যে সংসারটা চলছে না, টাকার খুব প্রয়োজন। কিন্তু মা তো, মায়ের মন কাটছে, মা চাইছে না যে আমাদের ছেলে যাক, কারণ আমার শেষ সম্বল, আমার পুত্র লাস্ট যে বেঁচে আছে, লাস্ট সারভাইভ করছে সে, তো সে যাক, সে চাইছে না, এবং চাইছে যে প্রিস্ট ওকে বাধা দিক, প্রিস্ট ওকে আটকাক। না হলে ওর কি হবে, ও যদি চলে যায় ওখানে, তাহলে ও যদি মারা যায় আমার শেষ সম্বলটুকু চলে যাবে। তো সেই জন্য যখন বার্টলে তার মাকে রিকোয়েস্ট করছে যে মা প্লিজ আমাকে যেতে দাও, তখন মৌরিয়া তার ছেলেকে একটা খুব সুন্দর কথা বলছে। মৌরিয়া, দেখো, মৌরিয়ার কাছে বাটলে রিকোয়েস্ট করছে যে মা আমাকে তুমি যেতে দাও। তো ওর মা বলেছিল, ইফ ইট ওয়াজ 100 horses or 1,000 horses you had itself, what it is the price of 1,000 horses against a son where there is no son only? মানে যে 100টা ঘোড়া বিক্রি কর বা 1,000টা ঘোড়া বিক্রি কর, দাম যাই হোক না কেন, যে মানুষের একমাত্র সন্তান জীবিত আছে তার থেকেও কি দামি তোর ওই ঘোড়াগুলো? তাই আমি তোকে যেতে দেব না। মানে যতই তুই ঘোড়া বিক্রি করে টাকা আন, তোর মতো অমূল্য কেউ নেই আমার কাছে আর। 2টি মাত্র মেয়ে, নোরা আর ক্যাথলিন, আর জীবিত বলতে তুই, বাটলে, আর কেউ আমার নেই, তাই তোকে আমি যেতে দিচ্ছি না। দেখা যাচ্ছে তার রুমের মধ্যে এসেছে, সে একটা দড়ি খুঁজছে, যে দড়িটা আর কি নিয়ে যাবে, সে ঘোড়াকে বেঁধে নিয়ে যাবে, তার জাহাজে যাওয়ার সময় সেই দড়িটা কাজে লাগবে। কিন্তু মরিয়া তাকে অনেকভাবে, নানাভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, না বাবা আমি তোকে যেতে দেবো না, তুই যাস না, তুই প্লিজ যাস না। আবার দেখাচ্ছে যে এই দেখ, মাইকেলের অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি, মাইকেল এই 9 দিন আগে হারিয়েছে, এখনও মাইকেলের অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। এই 9 সংখ্যাটা অনেক সময় খুব অমিনাস সংখ্যা, কারণ 3 + 3 + 3 টোটাল 9 হয়। এই সংখ্যা অনুযায়ী আমরা যখন ডিটেলে পড়বো তোমাদের আরও বলবো। তো মরিয়া কী করছে, অনেকভাবে আটকাচ্ছে তার ছেলেকে, যে না আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না তোকে, তুই দেখ, এই দেখ তোর দাদার এখনও অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি, তোকে তো থাকতে হবে, বল না, তোকে তো শেষ কাজে তার থাকতে হবে। কিন্তু বার্টলে ইগনোর করে তার মাকে, বলে যে মা আমি থাকতে পারবো না, আমাকে ঘোড়াটা বিক্রি করতে হবে, না হলে এই সংসারের অভাব ঘুচবে না। সে তার বোনেদেরকে গুড বাই বলে, তার মায়ের কাছে ব্লেসিং নিতে যায়, কিন্তু তার মা তাকে ব্লেসিং দেয় না। তার মা তাকে রিফিউজ করে যে না, আমি ব্লেসিং দিতে পারবো না।
এটা খুব আইরিশ ট্র্যাডিশন অনুযায়ী এটা খুব ইম্পর্টেন্ট একটা কালচার ছিল কি না, মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ নিয়ে তারা বাড়ি থেকে বেরোয়, যেমন আমরাও বেরোই যে মা বাবার আশীর্বাদ বড়দের আশীর্বাদ নিয়ে। কিন্তু তার মা তাকে আশীর্বাদ দিতে চায়নি, বললো না তোকে আমি যেতে দেবো না। কিন্তু তা সত্ত্বেও যাতে ছেলেকে আটকাতে পারে, কিন্তু সেটা বিফল হয়। তার ছেলে তার মায়ের সমস্ত কিছুকে রিজেক্ট করে বেরিয়ে যায় যে না আমি চলে যাব। এবার এই যে জিনিসটা মানে তার মেয়েরা টেনশনে পড়ে যায় যে মা তুমি এটা কি করলে, ছেলেটা এক জায়গায় যাচ্ছে, তুমি ট্র্যাডিশনটাই ব্রেক করে দিলে, তুমি তাকে আশীর্বাদ করবে না মা। যখন বার্টলে বেরিয়ে যায় তার ঘোড়া নিয়ে, ক্যাথলিন একটা জিনিস দেখে যে ভাই বেরিয়ে গেল, খাবার নিয়ে যায়নি। তখন তার মা মরিয়াকে বলে যে মা তুমি এক কাজ করো, যাও এই খাবারটা ওকে পৌঁছে দিয়েছো, আর যেহেতু তুমি আশীর্বাদ করোনি যাও তোমার ব্লেসিংসও ওকে দিয়েছো, খাবার ব্লেসিংস দুটোই পৌঁছে দিয়েছো। তখন মরিয়া খুব খুশি মনে বেরিয়ে যায় যে না যাই হোক, যাই ছেলেটাকে অন্তত আশীর্বাদটুকু দিয়ে আসি, যদি আশীর্বাদে কাজ হয়। কারণ এই নাটক অনেক রকম সুপারস্টিশনে বিশ্বাস করে। এবার যখন ওখানে যায় এরা দু বোনে ঠিক করে কি চল এবার কাপড়ের বান্ডেলটা বের কর, যে প্রিস্ট আমাদেরকে বান্ডেলটা দিয়েছে সেই বান্ডেলটা বের করে দেখতো যে এটা আমাদের মাইকেলেরই কিনা কাপড় চোপড়গুলো। তো খুলে দেখতে পায়, নোরা তখন কনফার্ম করে যে এটা তো মাইকেলেরই জামা কাপড়, কারণ মাইকেল তার যে জামা কাপড়, সে মাইকেলের জামা কাপড়ের সেলাই, এই যে সেলাইটা, এই সেলাইটা আমি করেছি, এটা মাইকেলের জামা কাপড়। তখন তারা কনফার্ম হয়ে যায় যে তাদের ভাই মারা গেছে, অলরেডি মাইকেল মারা গেছে। তো তখন তারা কি করে এবং খবর বুঝতে পারে যে তাকে কবরও দিয়ে দিয়েছে প্রিস্ট অলরেডি, মানে তার শেষকৃত্য কমপ্লিট হয়ে গেছে, আর কিছু করার নেই। তো বোনেরা এবার কি করে বুঝতে পারে যে মরিয়া ফিরে আসছে, একটা বেটার মুড নিয়ে হয়তো ফিরে আসবে মা, কারণ ভাইকে গেছে আশীর্বাদ করতে বাটলাকে, তো আশীর্বাদ করে একটা বেটার মুডে ফিরে আসবে, অন্তত একটু শান্তি পাবে মানুষটা, বয়স্ক মানুষ আর কত কষ্ট পাবে, সে ফিরে আসবে। কিন্তু দেখা গেল মরিয়া যখন ফিরে আসছে প্রচণ্ড প্যানিক, একদম ভীত সন্ত্রস্ত হয়ে মরিয়া ফিরে আসছে, এসে বলছে জানিস আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, বার্টলে যাচ্ছে, আমি তার পিছু পিছু দেখলাম মাইকেলকে নিয়ে যেতে, মাইকেল একটা ঘোড়ায় চেপে তার পিছু পিছু যাচ্ছে। মেয়েরাও চমকে যায়, মেয়েরা বলে মা তোমার এসব কুসংস্কার সুপারস্টিশন বিশ্বাস করো না মা, মাইকেল মারা গেছে মা, তার কবর দেওয়া হয়ে গেছে খ্রিশ্চান মতে, তাকে কবরস্থ করা হয়ে গেছে, তুমি একদমই নিজেকে শান্ত করো, বার্টলে গেছে, তুমি সেই মাইকেলের শখটা এখনও ভুলতে পারোনি, সেই শখ থেকে তুমি মাইকেলকে দেখেছো, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু ওর মা মানতে অস্বীকার করে, বলে না আমি এ দৃশ্য চোখে দেখেছি, আমি জানি না ভগবান কি লিখে রেখেছে কপালে। তারপর যখন সে কাঁদছে বাড়িতে বসে বসে, হঠাৎ গ্রামবাসীরা তার কটেজে আসে, হাতে করে তারা বয়ে আনে বাটলের বডিটা, তার শেষ জীবিত সন্তান, 6 সন্তানই তার মারা গেল, শেষ জীবিত সন্তানকে যখন নিয়ে আসে মরিয়া আর কাঁদছে না, মরিয়া স্টপড হয়ে গেছে, একদম স্তব্ধ হয়ে গেছে প্রচণ্ড, আর মানে এত শক পেয়েছে। তারা এসে জানায় যে যখন বার্টলে আর কি সমুদ্রের ধারে গেছিল, ও যে পনিটা অর্থাৎ যে ছোট ঘোড়াটাকে নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য, সেই ঘোড়াটা কি করে না লাথি মেরে বার্টলেকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় এবং ডুবে গিয়ে মারা যায় বার্টলে। তো এই সময় কি হয়, হলি ওয়াটার ছেটানো শুরু করে মরিয়া তার ছেলের বডির ওপর, মানে পুরো বাটলের যে বডিটা আছে বডিটার ওপর আমরা যেমন সেই গঙ্গার জল ছেটাই, সেরকম ওদের হলি ওয়াটার আছে, সেই হলি ওয়াটার ছেটাতে থাকে এবং বলে যে ওইখানে একটা সাদা কফিন আছে, ওই কফিনটা আমি মাইকেলের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রেখেছিলাম, যাই হোক এটা এবার বার্টলের কাজে লেগে যাবে। কি প্যাথেটিক, মানে বুঝতে পারছো মানে এই জায়গাটা যে ভয়ঙ্কর তার অবস্থা, যে এক ছেলের জন্য কফিন তৈরি করা হলো, আর এক ছেলের জন্য সেটা কাজে লাগছে, মানে দু ছেলেই তার মারা গেল। এই গল্পটা শেষ হচ্ছে মরিয়া প্রে করছে গডের কাছে, হাজব্যান্ড, তার বাবা, তার ছেলেরা সবাই যেন শান্তি পায়, এই বলে সে কামনা করছে, সে প্রার্থনা করছে। মানে মরিয়ার যে শেষ স্পিচ ছিল ভীষণ প্যাথেটিক, ভীষণ ইম্পর্ট্যান্ট। মরিয়া একদম শেষে বলছে দে আর অল গন নাও and there is not anything more the sea can do to me. No man at all can be living forever.
অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। মানে মরিয়া অ্যাকসেপ্ট করে নিচ্ছে শেষকালে কাঁদতে কাঁদতে যে সমুদ্র, আমার কাছ থেকে তুই আর কিছু কেড়ে নিতে পারবি না, আমার যা করার ছিল সবই চলে গেছে। আর একটা জিনিস আমি মেনে নিতে বাধ্য হচ্ছি, যে কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না, আর আমাদেরকে এই মেনে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। মাইকেল মধুসূদন দত্তের কবিতাটা যদি ধার করে বলি, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। ছিল সামারি। তোমরা বুঝতে পারছো যে সামারিটা অনুযায়ী তোমরা গল্পটার একটা ধাঁচ বুঝে গেছো যে কিভাবে কি গল্পটা এগোতে পারে, বা গল্পটার বিষয়বস্তুটা কি, এই সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তবে আমি ধীরে ধীরে এই গল্পটা, এই প্লেটা লাইন বাই লাইন, পার্ট বাই পার্ট তোমাদের জন্য অ্যানালিসিস করে দেব। তার ভিডিও পার্ট বাই পার্ট আসবে। তোমাদের আর কোন কোন চ্যাপ্টার গুলো সলভ করে দিলে তোমাদের সুবিধা হয় সেগুলো তোমরা আমাকে জানিও কমেন্টে। আর যদি কোনো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে, তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। পরে দেখা হচ্ছে আবার এর ডিটেল পার্টটাতে। তো তার জন্য স্টে টিউনড। টাটা।